আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১লা আগস্ট ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ঢাকাস্থ ভারতীয় দূত ও ট্রাম্পের দূতের গোপন বৈঠক কেন? বৈঠকটা কি গোপন ছিল? বৈঠক হয়েছে, সফল হয়েছে বলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে জানতে পেরেছি। কিন্তু ঢাকাস্থ মার্কিন দূতাবাস অথবা ভারতীয় দূতাবাস কেউই কিন্তু এই বৈঠক সম্পর্কে মুখ খোলেনি। অধিকন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে এই বৈঠক সম্পর্কে কিছুই জানেন না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আমরা জানতে পারলাম যে ঢাকাস্থ ভারতীয় দূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। দেখুন বিবিসি কি সংবাদ করেছে। বিবিসি লিখেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী সার্জিও গোর সাক্ষাৎ। এটা কি কূটনৈতিক নীতির মধ্যে পড়ে যে কোনো রাষ্ট্রে সফরে এলে সেই দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকের আগেই অন্য আরেকটি দেশের দূতের সঙ্গে বৈঠক করা? এটি তো আমরা এর আগে কখনো দেখিনি। এবারই প্রথম দেখলাম। আসলে ঘটনা কি? নাকি ডাল মে কুচ কালা হায়? চেষ্টা করব অনুসন্ধানের, প্রিয় দর্শক। আমাদের সার্জিও গোর ভাই কিন্তু বেশ জমিয়ে ফেলেছেন। তিনি সফরে এসেই বিভিন্ন ধরনের সেলফি উঠাচ্ছেন, বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সেইসব সাক্ষাতের খবরাখবর আমরা পাচ্ছি। তবে ভারতের দূতের সঙ্গে সাক্ষাৎকারে কি হলো সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। যাই হোক প্রিয় দর্শক, তৃতীয় বিশ্বের আমাদের মতো যেসব দেশ রয়েছে সেই সব দেশ নিয়ে অনেক ধরনের খেলা চলে। আমরা ক্রীড়ানক হয়ে উঠি সেই সব খেলার। কারণ আমরা রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে শক্তিশালী নই বলে সবসময় ডিপ স্টেটের আক্রমণের মুখোমুখি হই। এই ধরুন সার্জিও গোরের এই ঘটনাটি। সার্জিও গোর এসেই ভারতের দূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করবেন। তাহলে এই বৈঠক তো তিনি ভারতে করতে পারতেন। ভারতে তিনি যেহেতু দিল্লিতে তিনি অবস্থান করেন, তিনি ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূত। পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত। তাহলে বাংলাদেশে না এসে তিনি যদি ঢাকাস্থ ভারতীয় দূতকে দিল্লিতে নিয়ে যেতেন, সেখানে আরামসে বৈঠক করতে পারতেন। এই সন্দেহ সংশয় কিন্তু তৈরি হতো না। এখানে অন্য কোন সমীকরণ আছে বলেই রণধীর জয়সওয়াল আজকে প্রেস ব্রিফিং এ একেবারে না করে বসেছেন যে না, আমি এই ধরনের বৈঠক সম্পর্কে কোনো কিছুই জানি না। আর এই ধরনের যদি বৈঠক হয়ে থাকে সেটা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। সেখানে কি হয়েছে একান্তই তাদের ব্যাপার। একটা খবর ছড়িয়েছে। এই খবরের সত্যাসত্য জানি না। এটা এমন যে ঢাকাস্থ ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক তিনি নাকি নির্বাচনের আগে ভারতের আ দূতাবাসে গিয়ে ভারতীয় দূতের সঙ্গে বৈঠক করেছেন। মানে ঢাকাস্থ ভারতীয় দূতের সঙ্গে। পাশাপাশি তিনি এটাও চেয়েছিলেন যে দিল্লিতে গিয়ে বাংলাদেশের নির্বাচন যেন আরো ৬ মাস বা ১ বছর পিছিয়ে দেয়া হয় সেই দুতিয়ালি করতে। এই খবর কিন্তু ইতিমধ্যে চাউর হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকাস্থ ব্রিটিশ দূত সারাহ কুক তাকে কেন দুতিয়ালি করতে হবে দিল্লির কাছে যে আমাদের নির্বাচন আরো ১ বছর পরে হোক। মানে নির্বাচন তো হয়েছে এই ২৬ এর ১২ই ফেব্রুয়ারি। এটা আরো ১ বছর পরে মানে ফেব্রুয়ারির না হয়ে সেটা ২৬ এর ডিসেম্বরে হোক। তো এটার জন্যে প্রথমত কেন দুতিয়ালি করবেন সারাহ কুক? আবার এই দুতিয়ালির জন্যে ভারতের কেন আ আকুতি মিনতি করতে হবে ভারতের কাছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে এসেছে। আসলে ডিপ স্টেট এ নানা ধরনের খেলা চলে। যখন কোন দেশের গণতন্ত্র দুর্বল থাকে, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের স্বার্থে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ঐক্য থাকে না, যখন কোনো না কোনো পরাশক্তির কাছে আমরা বন্দী হয়ে যাই, তখনই আসলে ডিপ স্টেট বা ডিপ পাওয়ার এই ধরনের রোল প্লে করে। তো আজকে দেখুন যে সার্জিও গোর বাংলাদেশে এসেছেন। এটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছে। যে কেন সার্জিও গোরকে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প? এর পেছনে অন্য কোনো কারণ আছে? অনেকে ধারণা করছেন যে যেহেতু বাংলাদেশ চীনের সঙ্গে
নানা ধরনের সম্পর্কে যুক্ত হয়ে গেছে। বাংলাদেশের বড়, বড় প্রকল্পে চীন অংশ নিচ্ছে। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গায় বিশেষ পর্যবেক্ষণ থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যেই হয়তো সার্জিও গোর এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আরেকটা খবর হাওয়া থেকে পাওয়া বলা যায় বা কয়েকটি সূত্র বলেছে। এইসব সূত্রের উপর আমি বিশ্বাস করছি না। এরকম যে তিনি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুজ্জীবন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, তার ফাঁসির বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ। এইসব বিষয়ে ভারতের তরফ থেকে দুতিয়ালি করবার জন্যেই তিনি এই বিশেষ সফরে এসেছেন। কখন সন্দেহ তৈরি হয়? যখন কোনো হাই প্রোফাইল কূটনৈতিক ব্যক্তিবর্গের সফর নিয়ে সংশ্লিষ্ট দেশ কোনো স্পষ্ট ব্রিফিং না করে। অবিলম্বে বাংলাদেশের উচিত যে সার্জিও গোর কি কারণে এসেছেন, তার সঙ্গে কি আলোচনা হলো, কোন বিষয়ে আমাদের কথা হয়েছে, কোনটি কথা হয়নি সেগুলো নিয়ে বিস্তারিত ব্রিফিং করা। দেখুন, এটা তো আমরা নিশ্চিত করেই জানি যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র ৭২ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা অসম বাণিজ্যিক চুক্তি হয়েছে। যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমি নিজেও বিভিন্ন টকশোতে গিয়ে এর কুফলগুলো তুলে ধরেছি। কিন্তু কোনো ব্যক্তিবর্গ বা বিশ্লেষক এটা মনে করেন যে ভারতের মতো এত আগ্রাসী রাষ্ট্রের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কোনো না কোনো আরেকটি বৃহৎ রাষ্ট্রের আ সাহায্য নেয়া প্রয়োজন। সেজন্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি আপাতদৃষ্টিতে সমর্থন করা যায়। এরকম বিশ্লেষণও কিন্তু কেউ দিচ্ছেন। তো সার্জিও গোরের বাংলাদেশের এই আগমন নিয়ে অনেকে বলছেন যে চীনের সঙ্গে যেহেতু সম্পর্কটা দৃশ্যমানভাবে অনেক বেশি মনে হচ্ছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তার সঙ্গে আমাদের যে অর্থনৈতিক চুক্তি হয়েছে সেটার অগ্রগতি কতদূর, কোনটাতে কতটুকু এগুলাম, কেন এখনো এটা নির্জীব হয়ে রয়েছে, কেন এখনো ইমপ্লিমেন্টেশন এর পর্যায়ে আমরা যাইনি। বোয়িং কিনার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যাই হোক প্রিয় দর্শক, আমাদের এখানে যে গণতন্ত্রের নব অভিযাত্রা শুরু হয়েছে। আমরা ৫৫ বছরে বারবার হোঁচট খেয়েছি। আ সেই হোঁচটের মধ্যে এবার ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর ২৬ এর নির্বাচন, আরেকটি গণতান্ত্রিক অভিযাত্রা। সেই অভিযাত্রা যেন অব্যাহত থাকে, আমাদের গণতন্ত্র যেন আরো সুসংহত হয়, বাক স্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়, সেজন্যে সরকার, বিরোধী দল এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা পালন করা উচিত। আমরা যদি মেরুদণ্ড নিয়ে না দাঁড়াতে পারি এবার, তাহলে আর কখনোই সম্ভব হবে না। বারবার আমরা এভাবে হোঁচট খাবো। এখন দেখুন সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে কি আলোচনা হলো? এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাউথ ব্লকের বিভিন্ন তথ্যসূত্র, ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং কূটনৈতিক পাড়ার বিশ্বস্ত ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তির বিভিন্ন সূত্রগুলো বলছে যে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান সম্পর্ক উন্নয়ন, কোন জায়গাটিতে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করতে পারে? আমি একটু খোলাখুলিভাবে বলি। যেমন ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের উপর যে আগ্রাসন চালিয়েছে, যে নীতিতে কূটনৈতিক সম্পর্ক রেখেছে, সেই নীতি যে এখন চলবে না, সেটি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর। তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যদি ভারত করতে চায়, তাহলে কোন বিষয়টিতে নজর দেবে? সেগুলোর একটা সাজেশন সার্জিও গোর দিয়েছেন দীনেশ ত্রিবেদীকে। দীনেশ ত্রিবেদীও তার এই ২-৩ মাসের দায়িত্ব পালনের মধ্যে কোন প্রতিবন্ধকতাগুলো অনুভব করছেন, সেগুলোও সম্যকভাবে তুলে ধরেছেন সার্জিও গোরকে। দেখুন, এই যে ঘটনা, এই যে ২ আ কূটনীতিকের বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে আমাদেরকে অপমান এবং অপদস্থ করা হলো। কারণ বাংলাদেশে এসে আরেকটি দেশের দূতের সঙ্গে এরকম রুদ্ধদ্বার বৈঠক, অপ্রকাশিত বৈঠক, এটা সন্দেহ তৈরি করছে। এর বাইরে ভারতের বাংলাদেশের উপর থেকে কর্তৃত্ব হারিয়ে যাবার পর একদম হাহাকার এবং এতিমের মতো আহাজারি আমরা দেখতে পাচ্ছি দিল্লির। মূলত সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি যেহেতু এখন ভারত আর ছড়ি ঘোরাতে পারছে না, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে কতটুকু কি করতে পারবে ঢাকার সঙ্গে দিল্লি, সে নিয়েই আসলে
আলোচনা হয়েছে। সেখানে অনেক প্রসঙ্গ এসেছে। সেখানে প্রসঙ্গ এসেছে আ পদ্মা ব্যারেজ, তিস্তা প্রকল্প, প্রসঙ্গ এসেছে তুরস্কের ড্রোন কারখানা, এসেছে মিয়ানমার, চীন এবং বাংলাদেশের স্থল করিডোর। এরপর চট্টগ্রাম এবং মংলা পোর্ট আলোচনায় এসেছে। চট্টগ্রামের আনোয়ারাতে অর্থনৈতিক জোন নিয়েও। তো এই যে আলোচনা, সেই আলোচনাটা তখন হতে পারত যখন সার্জিও গোর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলা শেষ করেছেন, তারপরে একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারত। কিন্তু এবারই সকল প্রথা, নিয়ম, ঐতিহ্যকে ভেঙে দিয়ে সার্জিও গোর বৈঠক করলেন আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে। তো আমরা এই দেশের জনগণ যেটা মনে করি, আমরা স্বাধীন কূটনীতি চাই। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কোন ডিপ স্টেট এর কাছে নত যেন হতে চাই না। যে ডিপ স্টেট আমাদের গণ আকাঙ্ক্ষাকে ভলুণ্ঠিত করে, সেই ধরনের ডিপ স্টেট নিপাত যাক, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।